নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবাসরীয় দুপুরে আপনারা শুনতে চলেছেন সত্যজিৎ রায়ের লেখা বিখ্যাত ছোট গল্প প্রফেসর শঙ্কু ও চিচিং। সত্যজিৎ রায় জন্ম 2রা মে 1921 এবং মৃত্যু 1992 সালের 23শে এপ্রিল। তিনি বিখ্যাত লেখক সুকুমার রায়ের সুযোগ্য পুত্র। তার সৃষ্ট অসাধারণ সব চরিত্রগুলির মধ্যে প্রফেসর শঙ্কু অন্যতম। এই চরিত্রটি ছোট থেকে বড় সমস্ত পাঠক মহলেই সমানভাবে সমাদৃত। আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশের শারদীয় সংখ্যায় 1372 বঙ্গাব্দে। আমরা গল্পটি নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শঙ্কু সমগ্র থেকে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প প্রফেসর শঙ্কু ও চিচিং। 18ই নভেম্বর। আজ সকালে সবে ঘুম থেকে উঠে মুখটুক ধুয়ে ল্যাবরেটরিতে যাব এমন সময় আমার চাকর প্রহ্লাদ এসে বলল, বৈঠকখানায় একটা বাবু দেখা করতে এসেছেন। আমি বললাম, নাম জিজ্ঞেস করেছিস? প্রহ্লাদ বলল, এগে না, ইঞ্জিরি বললেন। দেখি নেপালি মনে হয়। গিয়ে দেখি খয়েরি রঙের ঝোলা কোট পরা এক ভদ্রলোক, সম্ভবত চীন দেশীয়। আর তাই যদি হয় তবে চীনা ভিজিটার আমার বাড়িতে এই প্রথম। আমায় ঘরে ঢুকতে দেখেই ভদ্রলোক তার সরু বাঁশের ছড়িটা পাশে রেখে সোফা ছেড়ে উঠে কোমর অবধি ঝুঁকে আমায় অভিবাদন জানালেন। আমি নমস্কার করে তাকে বসতে বললাম এবং তার আসার কারণটা জিজ্ঞেস করলাম। ভদ্রলোক আমার প্রশ্ন শুনে একেবারে ছেলে মানুষের মতো খিলখিল করে হেসে এপাশ থেকে ওপাশ মাথা নাড়তে নাড়তে বললেন, You forget. Bad memory. ব্যাড মেমরি, ফরগেট। তবে কি এই ভদ্রলোককে আমি চিনি? এনার সঙ্গে কি আমার আগে কোথাও আলাপ হয়েছিল? আমি ভুলে গেছি। না, আমার স্মরণশক্তি তো এত ক্ষীণ নয়। আমার অপ্রস্তুত ভাব দেখে বেশ কিছুক্ষণ উপভোগ করে চীনা ভদ্রলোক হঠাৎ তার ঝোলা কোটের পকেট থেকে একটা লাল রঙের কাঠের বল বার করে সেটাকে ডান হাতের দুটো আঙুলের ফাঁকে রেখে আমার নাকের সামনে 3-4 পাক ঘোরাতেই সেটা সাদা হয়ে গেল। তারপর আবার এক পাক ঘোরাতেই কালো। আর আমারও তৎক্ষণাৎ 4 বছর আগের এক সন্ধ্যার ঘটনা পরিষ্কারভাবে মনে পড়ে গেল। এ যে সেই হংকং শহরের জাদুকর চিচিং। চিনতে না পারার কারণ অবশ্য ছিল। প্রথমত, চীনাদের পরস্পরের চেহারার প্রভেদ সামান্যই, তার ওপর পরিবেশ আলাদা। কোথায় হংকং আর কোথায় গিরিডি। আর ভদ্রলোকের আজকের পোশাকের সঙ্গে সেদিনের কোনো মিল নেই। সেদিন চিচিং পরেছিলেন একটা সবুজ লাল আর কালো নকশা করা ঝলমলে সিল্কের আলখাল্লা, আর তার মাথায় ছিল ডোরাকাটা চোঙা টুপি। যাই হোক, এই এক কাঠের বলের খেলা দেখে আমার মনে সেদিনের সমস্ত ঘটনা বায়োস্কোপের ছবির মতো চোখের সামনে ভেসে উঠল। আমি তখন যাচ্ছিলাম জাপানের কোবে শহরে পদার্থবিজ্ঞানীদের একটা সম্মেলনে যোগ দিতে। পথে হংকংয়ে 2 দিন থেকেছিলাম আমারই এক আমেরিকান বন্ধু প্রফেসর বেঞ্জামিন হজকিংসের বাড়িতে। হজকিংস বৈজ্ঞানিক এবং 60-এর ওপর বয়স হলেও ভারী আমোদে লোক। যেদিন পৌঁছলাম সেদিন সন্ধ্যায় তিনি আমায় ধরে নিয়ে গেলেন চিচিংয়ের ম্যাজিক শো দেখাতে। ম্যাজিক আমার ভালোই লাগে, আর তার একটা কারণ হচ্ছে ম্যাজিকের কারসাজি ধরে ফেলার মধ্যে আমি একটা ছেলে মানুষের মতো আনন্দ পাই। তাছাড়া কোনো নতুন ধরনের ম্যাজিক দেখলে জাদুকরের বুদ্ধির তারিফ করতেও ভালো লাগে। উঁচু দরের জাদুকর মাত্রই বিজ্ঞানের সাহায্য নিতে হয়। পদার্থবিজ্ঞান, রসায়ন, শরীরতত্ত্ব, মনস্তত্ত্ব এসবই তাদের ঘাটতে হয়। চিচিংয়ের নাকি বেশ নামডাক আছে, তাই তিনি কী ধরনের জাদু দেখান সেটা জানার একটা আগ্রহ ছিল। হজকিংসের অনুরোধ তাই এড়াতে পারলাম না। হাত সাফাইয়ের কাজ, আলো ছায়ার কারসাজি
যান্ত্রিক ম্যাজিক, রাসায়নিক ভেলকি এসবই চিচিং ভালোই দেখালেন। কিন্তু তারপর যখন হিপনোটিজম বা সম্মোহনের জাদু দেখাতে আরম্ভ করলেন, তখনই ব্যাপারটা কেমন যেন আপত্তিকর মনে হতে লাগলো। সবচেয়ে খারাপ লাগলো যখন কতগুলি নিরীহ গোবেচারা দর্শক বাছাই করে তাদের স্টেজের উপরে ডেকে নিয়ে গিয়ে চিচিং নানানভাবে তাদের অপদস্থ করতে শুরু করলেন। একটি লোক তো প্রায় 5 মিনিট ধরে আপেল মনে করে উলের বল চিবোলেন, আর একজন তার পোশাক কুকুর মনে করে বেশ করে একটা চেয়ারের হাতলে হাত বুলোতে লাগলেন। মোহ কাটবার পর দর্শকদের অট্টরোলে এসব লোকেদের মুখের অবস্থা সত্যি শোচনীয় হয়েছিল। আমি হজকিন্সকে বললাম, আমার ভালো লাগছে না। লোকগুলো কি এইভাবে অপদস্থ হওয়ার জন্য পয়সা দিয়ে ম্যাজিক দেখতে এসছে নাকি? হজকিন্স বললেন, কি উপায় বলো? এদের ডাক দিলে এরা যদি স্টেজে যেতে আপত্তি না করে, তাহলে জাদুকরের উপর দোষারোপ করা যায় কি করে? আমি সবে একটা উপায়ের কথা ভাবছি, এমন সময় খেয়াল হলো দর্শকরা সবাই যেন আমার দিকে ঘুরে দেখছে। ব্যাপার কি? স্টেজে চোখ পড়তে দেখি চিচিং হাসি মুখে আমার দিকে আঙুল দেখাচ্ছেন। চোখাচোখি হতে চিচিং বললেন, আপনার যদি কোনো আপত্তি না থাকে একবার স্টেজে আসবেন কি? বুঝলাম আমার চেহারা দেখে চিচিং আমাকেও নিরীহ গোবেচারা বলেই ধরে নিয়েছে। চিচিংকে শিক্ষা দেবার একটা সুযোগ আপনা থেকেই এসে গেল দেখে আমি খুশি হয়েই স্টেজে উঠে গেলাম। চিচিং প্রায় আধ ঘন্টা ধরে আমাকে হিপনোটাইজ করার নানান রকম চেষ্টা করলেন। চোখের সামনে আলোর লকেট দোলানো, চোখের পাতার উপর আঙুল বুলানো, স্টেজে অন্ধকার করে কেবল নিজের চোখের উপর আলো ফেলে আমার চোখের দিকে এক দৃষ্টে চাওয়া, ফিসফিস করে গানের সুরে একঘেয়ে ও আবোল তাবোল বকে যাওয়া, এর কোনোটাই চিচিং বাদ দিলেন না। কিন্তু এত করেও তিনি আমার উপর বিন্দুমাত্র প্রভাব বিস্তার করতে পারলেন না। আমি যেই সজাগ সেই সজাগই রয়ে গেলাম। অবশেষে বেগতিক দেখে ঘর্মাক্ত অবস্থায় স্টেজের সামনে গিয়ে দর্শকদের উদ্দেশ্য করে চাপা বিদ্রূপের স্বরে চিচিং বললেন, ভুলটা আমারই। যাকে হিপনোটাইজ করা হবে তার মস্তিষ্ক বলে একটা বস্তু থাকা চাই। এ ভদ্রলোকের সেটি তো একেবারেই নেই। দর্শকদের কাছে সেদিনের মতো হয়তো চিচিংয়ের মান রক্ষা হয়েছিল, কিন্তু তার নিজের মনের অবস্থা যে কীরকম হয়েছিল সেটা আমি জানতে পারিনি, যদিও সেটা অনুমান করা খুব কঠিন নয়। পরের দিন হংকং ছেড়ে আমি জাপানে চলে যাই। ফিরতি পথে যখন আবার হংকংয়ে নামি তখন শুনি চিচিং ম্যাজিক দেখাতে চলে গেছেন অস্ট্রেলিয়া। তারপরই 4 বছর পরে আমার এই গিরিডির ঘরে তার সঙ্গে সাক্ষাৎ। কিন্তু তার আসার উদ্দেশ্যটা কি? আমি প্রশ্ন করবার আগেই চিচিংই কথা বললেন। ইউ প্রফেসর শঙ্কু, উত্তরে জানালাম, হ্যাঁ আমি সেই ব্যক্তি। ইউ সায়েন্টিস্ট। তাই তো মনে হয়। সায়েন্স ইজ ম্যাজিক তা একরকম ম্যাজিকই বটে। and magic is science. চিচিং বারবার হাসছেন। আমি ক্রমাগত গম্ভীর থাকলে অভদ্রতা হয়, তাই এবার আমিও হাসতে বাধ্য হলাম। You walk here. অর্থাৎ এটা কি তোমার কাজের জায়গা? আমি বললাম, হ্যাঁ। তারপর চিচিংকে নিয়ে গেলাম আমার ল্যাবরেটরিটা দেখাতে। আমার আবিষ্কৃত যন্ত্রপাতি, আমার তৈরি ওষুধপত্র, আমার কাজের সরঞ্জাম, চার্ট ইত্যাদি দেখতে দেখতে চিচিং বারবার বলতে লাগলেন, Wonderful, wonderful. পাশাপাশি 3টে বড় বড় বোতলে তরল পদার্থ দেখে চিচিং বললেন,
Water. আমি হেসে বললাম, না না, জল নয়, এগুলো সব মারাত্মক অ্যাসিড। Acid. Very nice. Very nice. অ্যাসিড কেন নাইস হবে সেটা আমার বোধগম্য হলো না। দেখা শেষ হলে একটা চেয়ারে বসে পকেট থেকে একটা বেগুনি রুমাল বার করে ঘাম মুছে চিচিং বললেন, You are great. চিচিংয়ের কথার প্রতিবাদ করে আর অযথা বিনয় প্রকাশ করলাম না, কারণ আমি যে গ্রেট সেটা অনেক দেশের অনেক গণ্যমান্য ব্যক্তি এর অনেক আগেই স্বীকার করেছেন। Yes, you are great. But I am greater. লোকটা বলে কি, কোথাকার কোন এক পেশাদার ম্যাজিশিয়ান অর্ধেক সময় লোকের চোখে ধুলো দিয়ে পয়সা নিচ্ছে, আর সে বলে কিনা আমার চেয়ে গ্রেটার। কি এমন মহৎ কীর্তি রয়েছে তার যেটা পৃথিবীর আর 5টা পেশাদার জাদুকরের নেই? প্রশ্নটা মনে এলেও মুখে প্রকাশ করলাম না। প্রহ্লাদ কিছুক্ষণ আগেই কফি দিয়ে গিয়েছিল। চিচিং দেখি কফির পেয়ালা হাতে নিয়ে কড়িকাঠের দিকে চেয়ে আছেন। আমিও তার দৃষ্টি অনুসরণ করে উপরের দিকে চাইতেই চিচিং বলে উঠল, Lizard, lizard. যেটাকে লক্ষ্য করে বলা হলো সেটা হলো আমার ল্যাবরেটরির বহুকালের বাসিন্দা টিকটিকি। জানোয়ারটির বাংলা নাম চিচিংকে বলতেই তিনি আবার খিলখিল করে হেসে উঠলেন। Tick ticky. Very nice. Tick ticky. দুই চুমুকে কফিটা শেষ করেই চিচিং উঠে পড়লেন। তিনি নাকি কলকাতায় ম্যাজিক দেখাবেন সেই রাত্রেই, সুতরাং তার তাড়াতাড়ি ফিরে যাওয়াটা দরকার। গিরিডি এসেছেন একমাত্র আমার সঙ্গেই নাকি দেখা করতে। চিচিং চলে যাওয়ার পর অনেক ভেবেও তার আসার কোনো কারণ খুঁজে পেলাম না। 19শে অক্টোবর। আজ দুপুরে আমার ল্যাবরেটরিতে কাজ করছি। এমন সময় আমার বেড়াল নিউটন এসে তড়াক করে আমার কাজের টেবিলের ওপর উঠে বসল। এই কাজটা নিউটন কখনো করে না। টেবিলের উপরটা আমার গবেষণার নানান যন্ত্রপাতি ওষুধপত্রে ডাঁই হয়ে থাকে। সে আমার বাড়িতে প্রথম আসার কয়েকদিনের মধ্যেই একবার টেবিলে ওঠাতে আমার কাছে ধমক খেয়েছিল। তারপর থেকে আর দ্বিতীয়বার ধমকের প্রয়োজন হয়নি। আজ তাকে এভাবে নিষেধ অগ্রাহ্য করতে দেখে আমি বেশ থতমত খেয়ে গিয়েছিলাম। তারপর সামলে নিয়ে কড়া করে কিছু বলতে গিয়ে দেখি সেও চেয়ে আছে ওই কড়িকাঠের দিকে। উপরে চেয়ে দেখি কালকের মতো আজও টিকটিকিটা সেইখানেই দাঁড়িয়ে আছে। নিউটন এ টিকটিকি ঢেরবার দেখেছে এবং কোনোদিনও কোনো রকম চাঞ্চল্য প্রকাশ করেনি। আজ সে পিঠ উঁচিয়ে লোম খাড়া করে এমন তীক্ষ্ণ দৃষ্টি করে ওটাকে দেখছে কেন? নিউটনকে ধরে নামিয়ে দেব মনে করে তার পিঠে হাত দিতেই সে এমন ফ্যাঁস করে উঠল যে আমি রীতিমতো ভড়কে গেলাম। টিকটিকিটার মধ্যে এমন কিছু কি সে লক্ষ্য করেছে যেটা মানুষের চোখে ধরা পড়ছে না? দেরাজ খুলে বাইনোকুলারটা বার করে সেটা দিয়ে টিকটিকিটাকে দেখলাম। সামান্য একটু পরিবর্তন দেখা যাচ্ছে কি? মনে হলো পিঠের ওপর লাল চাকা চাকা দাগটা যেন ছিল না, আর চোখের মধ্যে যে হলদের আভা সেটাও কি আগে লক্ষ্য করেছি কোনোদিনও? বোধহয় না। তবে এটা ঠিক, এর আগে কোনোদিনও বাইনোকুলার দিয়ে এত কাছ থেকে টিকটিকিটাকে দেখার প্রয়োজন হয়নি। জানোয়ারটাকে নড়তে দেখে চোখ থেকে যন্ত্রটা সরিয়ে নিলাম। টিকটিকিটা সিলিং বেয়ে দেয়ালে এসে নামলো। তারপর দেয়াল বেয়ে নেমে এসে সুড়ুত করে আমার শিশি বোতলের আলমারিটার পেছনে ঢুকে গেল। তাকে আর দেখতে না পেয়েই বোধহয় নিউটনের উত্তেজনাটা চলে গেল। সে নিজেই টেবিল থেকে নেমে একটা আওয়াজ করতে করতে দরজা দিয়ে বাইরে বারান্দায় বেরিয়ে গেল। আমিও টিকটিকিটার চিন্তা মন থেকে দূর করে আমার গবেষণার কাজ নিয়ে পড়লাম। আপাতত আমার কাজ হচ্ছে একটা পদার্থ আবিষ্কার করা যেটার ছোট্ট একটা বড়ি পকেটে রাখলেই মানুষ শীতকালে গরম এবং গ্রীষ্মকালে ঠান্ডা অনুভব করবে, অর্থাৎ এয়ার কন্ডিশনিং পিল।
আমার চাকর প্রহ্লাদ প্রায় 30 বছর ধরে আমার কাজ করছে। সে আমার ল্যাবরেটরিতে জিনিসপত্র কখনো ঘাটাঘাটি করে না। বাইরের লোকজন কদাচিৎ আমার বাড়িতে এলেও আমার ল্যাবরেটরিতে কখনোই নিয়ে আসে না, এক বৈজ্ঞানিক না হলে অথবা আমি নিজে না নিয়ে এলে। আমি যখন ল্যাবরেটরিতে থাকি না তখন দরজায় তালা বন্ধ থাকে, জানালাগুলো ভেতর থেকে ছিটকিনি লাগানো থাকে। কাল রাত্রেও দেখে গেছি যে আমার সেই ভীষণ তেজি অ্যাসিডের বোতলটিও প্রায় কানায় কানায় ভর্তি। আজ সকালে ল্যাবরেটরিতে ঢুকে টেবিলের দিকে চোখ পড়তেই দেখি বাঁ দিকের অর্থাৎ কার্বোডাইবলিক অ্যাসিডের বোতলটা প্রায় অর্ধেক খালি। রাতারাতি যে বাষ্প হয়ে উবে যাবে অ্যাসিডটা তার কোনো সম্ভাবনা নেই। বোতলের গায়ে ফুটো ফুটিও নেই যে চুইয়ে টেবিলে পড়ে শুকিয়ে যাবে। অ্যাসিড তবে গেল কোথায়? 3টি অ্যাসিডের প্রত্যেকটি এত তেজিয়ান যে সেগুলো নিয়ে কেউ অসতর্কভাবে ঘাঁটাঘাঁটি করলে তার মৃত্যু অনিবার্য। আমি বিস্তর মাথা ঘামিয়ে এই রহস্যের কোনো কুল কিনারা পেলাম না, অথচ অ্যাসিডের অভাবে আমার এক্সপেরিমেন্ট চালানো অসম্ভব। এই অবস্থায় কি করা যায় সেটা ভাবছি, এমন সময় একটা মৃদু খচমচ শব্দ পেয়ে পিছন ফিরে দেখি আমার শিশি বোতলের আলমারির মাথার উপর দিয়ে একটা প্রাণী উঁকি দিচ্ছে। প্রাণীটি আমার এই ল্যাবরেটরির সেই প্রায় পোষা টিকটিকি, কিন্তু এখন আর তাকে টিকটিকি বলা চলে না, কারণ তার চেহারায় কিছু পরিবর্তন ঘটেছে। চোখের মণিতে এখন আর কালো অংশ বলে কিছুই নেই, সবটাই হলদে, এবং সেটা মোটেই স্নিগ্ধ হলদে নয়, বরঞ্চ তাকে কেমন যেন একটা আগুনের ভাঁটার আভাস আছে। নাকেও একটা প্রভেদ লক্ষ্য করলাম, ফুটোগুলো আগের চেয়ে অনেক বড়। গায়ের রং আগে ছিল হালকা সবুজ ও হলদে মেশানো, এখন দেখছি সর্বাঙ্গ লাল চাকা চাকায় ভর্তি। আলমারির পিছনে টিকটিকির অস্তিত্ব সম্বন্ধে যদি আমি না জানতাম তাহলে মনে করতাম এক নতুন জাতের সরীসৃপ। টিকটিকিটা কিছুক্ষণ এক দৃষ্টে আমারই দিকে তাকিয়ে নাক দিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। ফোঁস বলছি এই জন্যে যে নিঃশ্বাসের শব্দটা আমি শুনতে পেয়েছিলাম। আর একটা কথা বলা হয়নি, টিকটিকিটা লম্বায় আগের চেয়ে কিছু বেশি বলে মনে হচ্ছে। আমি তাকিয়ে থাকতেই সেটা আমার দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে টেবিলের দিকে চাইল। তারপর আলমারির মাথার কোণটিতে এগিয়ে কিছুক্ষণ ওত পেতে থাকার ভঙ্গিতে চুপ করে থেকে হঠাৎ এক প্রকাণ্ড লাফে একেবারে সোজা টেবিলের উপর এসে পড়ল। আমার কাছে যন্ত্রপাতি সব ঝনঝন করে উঠল। আলমারি থেকে টেবিলের দূরত্ব প্রায় 10 হাত। তাই আমার কাছে এই বিরাট লং জাম্প এতই অপ্রত্যাশিত যে আমি কিছুক্ষণের জন্য একেবারে থ মেরে গেলাম। টেবিলে এসে পড়াতে টিকটিকিটাকে এখন বেশ কাছ থেকেই দেখতে পেলাম। লেজটায় এক লম্বায় বেড়ে যাওয়া ছাড়া আর কোনো পরিবর্তন হয়নি। পা, মাথা, চোখ, নাক, গায়ের রং সবই বদলে গেছে। মাথার উপরটায় দুটো চোখের মাঝখানে লক্ষ্য করলাম একটা ছোট্ট শিঙের মতো কি যেন গজিয়েছে, আর পায়ের নখগুলো যেন অস্বাভাবিক রকমের বড় ও তীক্ষ্ণ। টিকটিকিটা আমার অ্যাসিডের বোতলগুলোর দিকে চেয়ে আছে। তারপর দেখলাম মুখটা হাঁ করে এসে একটা লকলকে জিভ বার করল। জিভের ডগাটা সাপের জিভের মতো বিভক্ত। এর পরের দৃশ্য এতই অবিশ্বাস্য যে আমার হাঁ করে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায় রইল না। টিকটিকিটা
তরতর করে এগিয়ে গিয়ে কার্বোডাইবলিক অ্যাসিডের বোতলটার গা বেয়ে উঠে পিছনের পা দুটো দিয়ে বোতলের কানাটা আঁকড়ে ধরে সমস্ত শরীরটা বোতলের মধ্যে গলিয়ে দিয়ে ওই সাংঘাতিক অ্যাসিডের বাকিটুকু চকচক করে চুমুক দিয়ে খেয়ে ফেলল। খাওয়ার সময় লক্ষ্য করলাম বোতলের বাইরে দোলায়মান লেজটার চেহারা বদলে গিয়ে বাকি শরীরের সঙ্গে মানানসই হয়ে গেল এবং হওয়ার সঙ্গে সঙ্গেই আমার মুখ দিয়ে আপনা থেকেই বেরিয়ে পড়ল, ড্রাগন, চীনের ড্রাগন। আমার ঘরের প্রায় পোষা টিকটিকি আজ ড্রাগনের রূপ ধারণ করেছে। আর এই ড্রাগনের প্রিয় পানীয় হলো আমারই এই মারাত্মক অ্যাসিড। বৈজ্ঞানিক বলেই হয়তো চোখের সামনে এমন একটা আশ্চর্য প্রায় অলৌকিক ঘটনা ঘটতে দেখে এরপরে আরও কি ঘটতে পারে সেটা জানার প্রচণ্ড কৌতূহল অনুভব করেছিলাম। যা ঘটল তা এই, টিকটিকিটা অ্যাসিড খেয়ে ড্রাগনের রূপ ধরে বোতলের বাইরে আসার সঙ্গে সঙ্গেই আয়তনে প্রায় দ্বিগুণ হয়ে গেল। লক্ষ্য করলাম তার নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে নাকের ফুটো দিয়ে ধোঁয়া বার হচ্ছে। টিকটিকিটা এবার চলল দ্বিতীয় বোতলের দিকে। এতে আছে নাইট্রোঅ্যানাইহিলিন অ্যাসিড। বোতলের পিঠটায় সামনে দুপা দিয়ে ভর করে উঠে এক কামড়ে ছিপিটা খুলে ফেলে কয়েক সেকেন্ডের মধ্যেই টিকটিকিটা আমার সমস্ত নাইট্রোঅ্যানাইহিলিন অ্যাসিড শেষ করে ফেলল। খাওয়ার সঙ্গে সঙ্গেই তার সাইজ হয়ে দাঁড়ালো প্রায় 3 হাত। দ্বিতীয় বোতল শেষ করে তৃতীয়টির দিকে এগোনোর সময় আমার মন বলে উঠল, আর না, এবার এটাকে সায়স্তা করার উপায় বার করতেই হবে। হলোই বা অ্যাসিডখোর, আমার মতন বৈজ্ঞানিকের হাতে কি একে ঘায়েল করার কোনো কল নেই। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমি ঘরের কোনায় রাখা লোহার সিন্দুকটা থেকে আমার ব্রহ্মাস্ত্র অর্থাৎ ইলেকট্রিক পিস্তলটা বার করলাম। তাক করে মারলে একটি 400 ভোল্টের বৈদ্যুতিক শক যে কোনো প্রাণীকে নিঃসন্দেহে ধরাশায়ী করবে। পিস্তলটি আবিষ্কার করার পর আজ পর্যন্ত এটার ব্যবহার করার কোনো প্রয়োজন হয়নি। আজ আমি এর শক্তি পরীক্ষা করব এই ড্রাগনের ওপর। ড্রাগন তখন সবে আমার ফোরোসেটানিক অ্যাসিডের বোতলটি ছিপিটি খুলেছে। আমি অতি সন্তর্পণে এগিয়ে গিয়ে পিস্তলটি উঁচিয়ে তার কাঁধের ওপর তাক করে ঘোড়াটা টিপতেই একটা বিদ্যুতের শিখা তীরের মতো গিয়ে লক্ষ্যস্থলে লাগলো। কিন্তু অবাক বিস্ময়ে আর গভীর আতঙ্কে দেখলাম যে শকে একটি আস্ত হাতি ভস্ম হয়ে যাবার কথা, সে শকে এই 3.5 হাত ড্রাগনটি আয়তনে ক্রমে বেড়েই চলেছে। এই 3.5 হাত প্রাণীর কোনো অনিষ্ট করতে পারলাম না। সামান্য একটু শিউরে উঠে ড্রাগন বোতল ছেড়ে প্রায় 10 সেকেন্ড তার হলুদ জলজলে চোখ দিয়ে এক দৃষ্টে আমার দিকে চেয়ে রইল। আমি অনুভব করলাম আমার হাত পা অবশ হয়ে আসছে। তারপর ড্রাগনের নাক দিয়ে নিঃশ্বাস পড়ল, আর নিঃশ্বাসের সঙ্গে বেরোলো রক্তবর্ণ ধোঁয়া। সেই তীব্র ঝাঁঝালো বিষাক্ত ধোঁয়ায় আমার দৃষ্টি ও চেতনা লোপ পেতে শুরু করলো। অজ্ঞান হবার আগের মুহূর্ত অবধি আমি দেখতে পেলাম ড্রাগন তার পায়ের আঘাতে ও লেজের আছড়ানিতে আমার সমস্ত বন্ধুখাতি লন্ড ভণ্ড চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে।
বাবু, ও বাবু। প্রহ্লাদের গলার আওয়াজে জ্ঞান হলো। ধড়মড়িয়ে উঠে দেখি ল্যাবরেটরির চেয়ারে বসে আছি। প্রহ্লাদ জিভ কেটে বলল, এই দেখো, আপনি ঘুমিয়ে পড়েছেন, আমি বুঝতে পাইনি। কি হয়েছে? সেই নেপালি বাবু তেনার লাঠিটা ফেলি গেলেন যে। লাঠি? দরজার দিকে চোখ পড়তে দেখি হাসি মুখে চিচিং দাঁড়িয়ে আছেন। তার হাতে সেই সরু বাঁশের লাঠি। This time I forget my stick. Really jolly. আমার মুখ দিয়ে বেরোলো, বাট দ্য ড্রাগন। Dagon? You see Dagon? আমার সমস্ত যন্ত্রপাতি বলতেও লজ্জা করলো, কারণ আমার টেবিলের জিনিসপত্র যেমন ছিল তেমনই আছে, কিন্তু অ্যাসিড 3টি বোতলই যে খালি। আমি বিস্ফারিত নেত্রে খালি বোতলগুলোর দিকে চেয়ে আছি, এমন সময় শুনলাম চিচিংয়ের খিলখিল হাসি। A little magic, but great magic. ওই তোমার ড্রাগন। চিচিং কড়িকাঠের দিকে আঙুল দেখালেন। উপরে চেয়ে দেখি আমার চিরপরিচিত টিকটিকি তার জায়গাতেই রয়েছে। And you let it. এবার টেবিলের দিকে চাইতেই চোখের নিমেষে 3টি খালি বোতল স্বচ্ছ তরল পদার্থে কানা অবধি ভরে উঠল। চিচিং এবার বাঙালি কায়দায় দুটো হাতের তেলো একত্র করলেন। নমস্কার প্রফেসর শঙ্কু, গুড বাই। চিচিং চলে গেলেন। প্রহ্লাদ শুনলাম বলছে, ভাবলাম বেশ সরেস লাঠি খান, কাজে দেবে। ও মা, বাবু এই গেলেন আর এই এলেন, 5 মিনিটও হয়নি। পুনশ্চ 18ই অক্টোবর। ড্রাগনের ঘটনাটা ডায়েরিতে লিখতে গিয়ে দেখি সেটা আগেই লেখা হয়ে গেছে আমারই হাতের লেখায়। এটাও কি তাহলে চিচিংয়ের দুর্ধর্ষ ম্যাজিকের একটা নমুনা? A little magic, but great magic. ওই তোমার ড্রাগন। এতক্ষণ আপনারা শুনছিলেন প্রফেসর শঙ্কু ও চিচিং। গল্পের সূত্রধার আমি রায়া, প্রফেসর শঙ্কু প্রীতম, প্রহ্লাদ সুদীপ্ত, চিচিং সুকুমার মাইতি, প্রফেসর হজকিংস সুমন। পোস্টার ডিজাইন এবং স্পেশাল সাউন্ড এফেক্টসে প্রীতম। আবার দেখা হবে আগামী রবিবার অন্য কোনো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন বৈচিত্র্য গপ্প বুক। ধন্যবাদ।